নমস্কার বন্ধুরা, জ্ঞান প্রভায় আপনাকে স্বাগত। সবাই ভালো আছেন তো? রাত পোহালে ঋতু পূজা আরম্ভ, তাই সবাইকে জানাই ঋতু পূজার প্রীতি ও শুভেচ্ছা। এদেশে প্রকৃতি পূজার রীতি অনেক প্রাচীন। নদী, গাছ, পর্বত, অগ্নি, বায়ু, সূর্য প্রভৃতির পুজো সেই বৈদিক আমল থেকেই চলে আসছে। অবাঙালিদের মধ্যে সূর্য পুজো ছট পুজো নামে পরিচিত, আর বাঙালিদের সূর্য পুজো ঋতু পূজা নামে প্রসিদ্ধ। ঋতু পূজার উপকরণ: ঘট, সরা, হলুদ গাছ, মানকচু গাছ, আখ, কলমি গাছ, ধান গাছ, সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য, সোঁয়াকুল এবং ফুল, ফল। এই পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। একটি মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসাবেন। সেই ঘটের মধ্যে একটু মাটি ও জল দেবেন। এবার তার মধ্যে মানকচু গাছ, কলমি লতা, আখ, শুষ্নি, ধান, দূর্বা ও ফুল দেবেন। এবার ঋতুর ঘটে সিঁদুর দিয়ে পুতুল আঁকবেন, আর পুতুল আঁকতে না পারলে 3টি লম্বা লম্বা দাগ দেবেন সিঁদুরে, মোটা করে। সিঁদুরের এই 3টি দাগ হলো সূর্য দেবতার প্রতীক। এইভাবেই কার্তিক সংক্রান্তিতে ঘট প্রতিষ্ঠা করবেন। এরপর অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার ওই ঘটে জল, দীপ, ধূপ ও নৈবেদ্য দিয়ে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করবেন। ঋতু পূজার মন্ত্র: ইয়াতি ইয়াতি নারায়ণ, তুমি ইয়াতি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও ফল। এইভাবে অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার জল দেবেন আর মন্ত্র পাঠ করবেন। এরপর অগ্রহায়ণ সংক্রান্তির দিন ঋতুর ব্রত সমর্পণ করে ঋতুকে নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন। প্রচলিত বিশ্বাস আছে, ঋতু পূজা করলে অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধুয়ে, শোনো এক মনে ঋতুর কথা সবে প্রাণ ভরে, ঋতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর, কাঠি কুঠি কুড়াতে গেলাম ঋতুর কথা শুনে এলাম, এই কথা শুনিলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আই বুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। প্রত্যেক বাঙালি ব্রত কথায় কোনো না কোনো লৌকিক গল্প থাকে। ঋতুব্রতেও রয়েছে এমন একটি গল্প, আসুন জানা যাক। অনেক বছর আগে এক গ্রামে এক দরিদ্র বামন ও বামনি বাস করত। তাদের 2টি মেয়ে ছিল, একজনের নাম অম্ন আর অন্যজনের নাম ঝুম্ন। একদিন বামনের খুব পিঠে খাবার ইচ্ছা হওয়ায় সে সব জিনিসপত্র গ্রাম থেকে ভিক্ষা করে জোগাড় করে নিয়ে আসে। বামনি রাত্রিবেলা পিঠে করতে লাগলো, আর বামন রান্নাঘরের পিছনে লুকিয়ে একটা দড়ি নিয়ে বসে থাকে। আর এদিকে বামনি যতবার গরম তেলে পিঠের গোলা ঢালতে থাকে, তার যে পিঠের ঢালার যে শব্দ, ছ্যাক করে যে আওয়াজ, সেই আওয়াজ শুনে বামন দড়িতে গিরু দিয়ে তা গুনতে থাকে। এরপর পিঠে তৈরি করা হয়ে গেলে বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পিঠে পরিবেশন করছে, তখন খেতে খেতে বামুন দেখলো যে 2টো পিঠে কম। বললো, 2খানা পিঠে কম কেন? বামনি বলল যে তার মেয়ে দুটো কান্নাকাটি করছিল পিঠে খাওয়ার জন্য, তাই বামুনের কোনো কথা না রাখতে পেরে মায়ের মতো 2টো পিঠে তাদেরকে দিয়ে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু মুখে কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ অন্য আর ঝুমনোকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে 2টো খেতেও পাবে, আর ওখান থেকে ওদের বিয়ে খাওয়া দিয়ে দেবো। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন অন্য ঝুমনোকে নিয়ে
বাড়ি থেকে খুব ভোরে ভোরে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দ্বিপ্রহরে বামুনের মেয়ে দুটোকে নিয়ে একটা বনের মধ্যে প্রবেশ করলো। এদিকে মেয়ে দুটো খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর হাঁটতে পারছিল না। তাই তারা বাবাকে বলল, বাবা, আমাদের খুব ঘুম পাচ্ছে, একটু বসো না, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। আর ব্রাহ্মণ মনে মনে এটাই চাইছিল। তখন তারা একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সুযোগ দেখে ব্রাহ্মণ সে ইটের উপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। আর যাওয়ার সময় কয়েকটি শামুক ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। এদিকে মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে নেই, আর চারিদিকে অনেক রক্ত ছড়িয়ে রয়েছে। অগ্নু তখন ঝুমনুকে বলল, দেখ দেখ, বাবাকে মনে হয় বাঘে খেয়েছে। ঝুমনু বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম না, তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে এই বনে ফেলে এইভাবে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের ডাক শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আর আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় অন্য বলল, ঝুমনদি, ওই দূরে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। অগ্নর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বট গাছের কাছে। দুজনেই বট গাছের সামনে হাত জোড় করে বলল, বাবা বটরূপে নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের ডাক। বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে। তুমি আমাদের আশ্রয় না দিলে আমরা বাঁচবো না। তুমি আমাদের একটু আশ্রয় দাও। অগ্ন ঝুমনোর এই করুণ কথা শুনে বটগাছের দয়া হলো এবং বটগাছটি তখনই দুফাক হয়ে গেল। অগ্ন ঝুমনো তার সেই কোঠরের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কোঠরটা বন্ধ হয়ে গেল। এদিকে বাঘ বটগাছের কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিপাশটা অনেক ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাক হয়ে গেল, আর অন্য ঝুমন কোঠরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, এইসব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা জনবস্তি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কি সব পুজো করছে। অগ্ন ঝুমন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে তাদেরকে বকাবকি করলো, গালাগালি দিল। কোথা থেকে অলক্ষে তোমরা এলে যে, তোমাদের ঋতু পূজার ঘটগুলো, তোমাদের দেখে আমাদের ঋতু পূজার ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। অম্র ঝুমন তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়েদের কাছে বলতে লাগলো। সব কথা শুনে মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো। তখন তারা অম্র ঝুমনকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ঋতু পূজা করো, তাহলে তোমাদেরও আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো অম্ন ঝুমন যেই পুকুরে নেমেছে, অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল। পুকুরের মাছগুলো ছটফট করতে লাগলো। অম্ন ঝুমন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবারও মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা বলল, এই নাও, ঘটের দুর্বা দিচ্ছি, এই নিয়ে পুকুরে গিয়ে ফেলো। ওদের কথা মতো অগ্ন ঝুমন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরের জল ভরে গেল। তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘর আর দুর্বা দিয়ে ঋতু পূজা সম্পন্ন করলো। পূজার পর দুই মেয়ে বলল, এইবার ঋতুর কাছে বর চেয়ে নাও তোমরা। অগ্ন ঝুমন তখন ঋতুর কাছে বর চাইল, ঋতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘর নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘর নিয়ে অম্ন আর ঝুমন বাড়ির দিকে চলে গেল। এতি দেবী তাদের পথ দেখিয়ে দিলেন।
এদিকে অম্ন ঝুমনোর বাবা মা ইতুর বারে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটি অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে। এমনি সময়ে হঠাৎ অম্ন ঝুমনোকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা তো অবাক হয়ে বলল, তোরা এত বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি? এখনো মরিস নি তোরা? অন্য বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিল, তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা তাদের অনেক আদর করে ঘরে নিয়ে গেল। বামনিও তাদের কথা শুনে ঋতু পূজা আরম্ভ করলো। বছর কয়েক পরে বামুন বামুনের ঘর আলো করে সুন্দর এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্তুর কোটালপুত্তুর দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর। তারা তখন খিদের তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উমনুকে দেখে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উমনু তক্ষণে ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবে, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খায় ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তো ভাঁড়েতে জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে অম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র অম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। অম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের রাজকুমার। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ। যদি আপনার কোনো আপত্তি না থাকে। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তারও এখন বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছে কোটাল পুত্র, আমার বন্ধু। আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকেই দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না। গোধূলি লগ্নে অম্নুর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনুর বিয়ে দিয়ে দিল। পরের দিন অম্ন ঝুমনুর শ্বশুর বাড়ি যাওয়ার সময় বামনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? অম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চাল ভাত আর মাগুর মাছের ঝোল ভাত করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতের পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব। আর ঝুমনু বলল, আজ অগ্রহায়ণ মাসের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ঋতুর ঘট মাথায় নিয়ে আমি হাতের পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ায় দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতের পিঠে চড়ে শ্বশুর বাড়িতে রওনা হলো। অম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ, মড়ক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনু যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ। এইভাবে অম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজাটাও হুড়মুড় করে ভেঙে পড়লো। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এইদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। অম্ন রাহ বাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য
বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকে বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ অমুনাকে অলক্ষী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন। অমুন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতক ডেকে বললেন, এই দণ্ডেই অমুনাকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে অমুনাকে মশারি নিয়ে গিয়ে ছেড়ে দিল, আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। অমুন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এইরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানতে না দিয়ে তারা বনে তার বাড়িতে লুকিয়ে রাখলো। মায়ের পেটের বোনের এইরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে না জানতে দিয়ে তার বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারল না। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার অমুনকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পূজা করতে লাগলো। শেষে ইতু দেবী আবার অমুনোর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্ন দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এক্ষুনি অমুন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। কিন্তু জানতেন যে ঘাতক অমুনকে কেটে ফেলেছে। সে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে অমুনোর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটাল পুত্র অমুন আর যুবরাজ এর জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনো স্বামীর এইরকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে অমুনোর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অমুনোকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করে। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জঙ্গল দিয়ে দিতে পারেন তাহলে আবার অমুনোকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ অমুনোকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনো তখন অমুনোকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। অমুনোর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে অমুনোর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে আনা হোক। যুবরাজের বলার সঙ্গে সঙ্গে হুকুম মতো কাজ করে যুবরাজ অমুনোকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে অমুনো ইতু পূজা করলো, কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোক পেল না। অমুনো তখন যুবরাজকে বললেন যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখন লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে, কিন্তু রাজ্যে কোন উপসী মেয়ে পেল না। শেষে তার সেই বুড়ি হারিণীকে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে অমুনোর কাছে আসতেই অমুনো তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা অমুনোর ইতু লক্ষ্মী পূজার কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতুর পূজা করে আর আনন্দে উপবাস করতে লাগলো। এই ছিল ইতু পূজার গল্প। বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। অমনো ঝুমনো কোনো কল্প কাহিনী নয়, বাস্তবেও মেলে এই অমনো ঝুমনোদের। কন্যা ভ্রূণ হত্যার শহীদ সেই শিশু কন্যারা, যারা শুধুমাত্র কন্যা সন্তান বলেই পিতা ও পরিবারের রক্তচক্ষুষ হয়ে যায়। অমনো ঝুমনোরাই পাচার হয়ে যায় আজও, ঘুরে বেড়ায় পথে পথে, হয়ে ওঠে বারবনিতা। তাদের কৈশোর কেড়ে নেয় অন্ধকূপ সমাজ ও নৃশংস ক্রুশতন্ত্র।
তবুও আজও মেয়েরা ইতুর ঘর সাজায়, সংসারে যদি একটু হলেও শান্তি আর দুবেলার অন্ন ধরে রাখা যায় এই আশায়। অবশ্য সেই ইতুর ঘটও আজকাল হারিয়ে যেতে বসছে। উঠে যাচ্ছে এই ব্রত, হারিয়ে যাচ্ছে লোকাচার, বাংলার ব্রত কথা হারিয়ে যেতে বসেছে। বাঙালি তো আজকাল নিজের সংস্কৃতির কথা বলতে আর করতে লজ্জা পায়। অথচ এত ইতিহাস, এত সময়ের দলিল লুকিয়ে আছে, সবই বাঙালি ব্রত কথার আড়ালে।